আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি একদম নতুন একটা রচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমরা বাবুরের মহত্ব এই কবিতাটা পড়ার চেষ্টা করব। কবিতাটা বড়, ভাষা একটু কঠিন। তো কবিতাটা ঐতিহাসিকও বটে, কারণ সম্রাট বাবর সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা সম্রাট বাবর সম্পর্কে আসলে 9-10-এও জীবন বিনিময় রচনায় একটু ধারণা পাবো। আর এছাড়া আমরা মোটামুটি জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে সম্রাট বাবর। তো এতটুকু ইনফরমেশনই তোমাদের কি কবিতার জন্য এনাফ? আসলে এনাফ না, কারণ এখানে কিছু ঐতিহাসিক চরিত্রের ঘটনা প্রবাহগুলো বর্ণিত হয়েছে। তো সেগুলো নিয়ে আমি তোমাদের এই ক্লাসটাকে সাজাইছি। তোমরা একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখো, আমার মনে হয় না কোনো জায়গায় আটকাবা তোমরা। তার আগে আমি তোমাদেরকে একটু বলি ঘটনাটা কি হচ্ছে, ঠিক আছে? ধরো আজ থেকে বহু বছর আগে, এটা কত চলছে, 2026 সালে আমরা আছি। আমরা ঠিক 500 বছর আগে ফিরে যাই। তার মানে এখন চলতেছে হচ্ছে 1526 সাল, এবং 1526 সালেই কিন্তু তোমার আজ থেকে 500 বছর আগে বাবর এই পুরা ভারতবর্ষ আমরা সহ সে কিন্তু জায়গাগুলা ক্যাপচার করতে শুরু করে আর কি। মানে তখনই শুরু পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। আমি যদি তোমাদেরকে ঘটনাটা বলি, বাবর একজন শাসক ছিল, কিন্তু ভারতবর্ষে তার আগমনটা একটু পরে, ঠিক আছে? তিনি কিন্তু এখানকার স্থানীয় না। ওকে ফাইন, আফগানি। আমরা যেটা দেখি তখন 1920 সাল, চিন্তা করো তখন কত সাল, 1920 সাল, দিল্লির সিংহাসনে, কোথায়? দিল্লি, এই দিল্লি সিংহাসনে, মানে তখন দিল্লি রুল করতেছিল কে আসলে, প্রশ্নটা সেটা। সিংহাসনে যে রুলার ছিল তার নাম ছিল হচ্ছে ইব্রাহিম লোদি, ঠিক আছে? তো ইব্রাহিম লোদির যে নিজস্ব দল বাহিনী ছিল, তাদের ভিতরেই বিশ্বাসঘাতকদের আসলে অভাব ছিল না। বিশেষ করে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, দৌলত লোদি খাঁ, বিট্রেয়াল। মনে রেখো, তিনি গভর্নর ছিল পাঞ্জাবের। তো সে বাবরকে একটা চিঠি লেখে। চিঠি লেখার কারণটা এরকম ছিল যে ইব্রাহিম লোদি অনেক কঠোর ছিল, নিজের লোকেরাই তাকে পছন্দ করতো না। তো ইব্রাহিম লোদি একটা চিঠিতে বাবরকে বলে যে আপনি এখন ভারতবর্ষ আক্রমণ করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তো বাবর এই ইয়েরই অপেক্ষা করছিল অনেক দিন ধরে, কারণ এই ভারতবর্ষ কত বড় একটা সাম্রাজ্য হবে তোমরা তো ধারণা করো, তোমরা তো ইতিহাস জানো। তো দেখা গেল যে 1924 সালের দিকে এই প্ল্যানিং গুলো শুরু হয়, এবং আমরা 1926 সালে যেটা দেখি, পানিপথের যে প্রথম যুদ্ধটা হয়, পানিপথের যে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে জয়ী হবার পরে কিন্তু এই মুঘল সাম্রাজ্যের একটা সূত্রপাত ঘটে ভারতবর্ষে, ঠিক আছে? তারপর আরেকটা ক্যারেক্টার আছে, বিশেষ করে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে মহারানা সংগ্রাম সিং, যে মেওয়ারের রাজা ছিল। এখন মেওয়ার কোন জায়গাটা মনে রাখো, বর্তমান রাজস্থানের একটা জায়গা, রাজস্থান এর একটা জায়গা হচ্ছে মেওয়ার। তো মেওয়ারের রাজা রানা সংগ্রাম সিং, তিনিও কিন্তু শুরুতে বাবরকে হেল্প করছিল। পরবর্তীতে দেখে যে না, আমিও তো রুল করতে পারি এই ভারতবর্ষে। পরবর্তীতে বাবরের সাথে খানুয়া যুদ্ধে সেও কিন্তু পরাজয় বরণ করে। তখন বাবর আরো শক্তিশালী হয়ে গেল। এরপর আরেকটা ক্যারেক্টার পাবা তোমরা, যে রাজপুত্র রণবীর চৌহান, যে চিত্তরের রাজা ছিল, মানে রাজপুত্র ছিল আর কি। তার সাথে বাবরের সম্পর্কটা আসলে শত্রুতা বা একটা বৈরী ভাবাপন্ন সম্পর্ক ছিল। তো সেই কিন্তু বাবরের মহত্ব বা কাইন্ডনেসটা দেখে বাবরের সাথে থাকতে চাইছিল, যে কারণে নামটা হয়েছে বাবরের মহত্ব। তো আমরা রচনাটা একটু সামনের দিকে পড়ি এবং এই ক্যারেক্টারগুলো সম্পর্কে তখন আরেকবার পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো রচনার দিকে আমরা একটু যাই। রচনার শুরুতে আমরা যেটা দেখি, দেখো বাবরের মহত্ব এই নামকরণের উদ্দেশ্য হচ্ছে বাবরের যে কাইন্ডনেস বা জেনারোসিটি, বা তার যে হচ্ছে দয়াবান একটা হৃদয় আছে রাজা হওয়া ছাড়াও, সেগুলো কিন্তু এই রচনার মুখ্য বিষয়। তো শুরুতে কি হচ্ছে দেখো, শুরুতে বাবরের যুদ্ধের কথা বলতেছে। শুরুতে এই রচনাটা শুরু হচ্ছে যুদ্ধের কাহিনী বর্ণনা দিয়ে, ঠিক আছে? যুদ্ধের কাহিনী বর্ণনা দিয়ে, কারণ আমরা জানি যে প্রথমে যুদ্ধটা পানিপথের যুদ্ধের মাধ্যমেই সে কিন্তু ভারতবর্ষে আসে। একটু খেয়াল করো, বাবরের মহত্ব কালিদাস রায় লিখছেন, পাঠান বাদশাহ লোদি, তিনি তখন দিল্লির রাজা। হ্যাঁ, দিল্লির রাজা। আচ্ছা, তার নাম কি? লোদি। আচ্ছা, ইনার পুরা নাম হবে ইব্রাহিম লোদি। একটু কাহিনীটা আমরা একটু ঐতিহাসিক ভাবে পড়ি, ইব্রাহিম লোদি। ওকে, আচ্ছা দেখো, পাঠান বাদশাহ লোদি পানিপথে হত, হত মানে হত্যা, হত্যা
বা মৃত বা ঘায়েল। ওকে, মৃত বা ঘায়েল। এই পানিপথ কোনটা বলতো? পানিপথ একটা জায়গার নাম। এই জায়গাটা হরিয়ানা নামে একটা জায়গা আছে ইন্ডিয়াতে, তোমরা এটা খুব ভালো মতো জানো, হরিয়ানা। এই হরিয়ানার একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। তো আগে জায়গার নামে যুদ্ধ হতো, যেমন আমরা শুনছি না বদর যুদ্ধ, যেমন আমরা শুনছি হচ্ছে তোমার হচ্ছে পলাশির যুদ্ধ। এগুলো একটা জায়গা অনুসারে যুদ্ধ, যে যুদ্ধগুলো হতো তখন জায়গার নামে যুদ্ধের নামকরণ করা হতো। ঠিক আছে, তো পানিপথে কিন্তু পরবর্তীতে আরো দুইটা যুদ্ধ হয়, বড় বড় ঐতিহাসিক যুদ্ধ হয়। এটা পানিপথের প্রথম যুদ্ধ, সালটা হচ্ছে 1526 সাল। ওকে, তাহলে দেখো পানিপথে হতো দখল করিয়া দিল্লির শাহী গদি। শাহী গদি মানে কি বলতো? শাহী গদি কথাটার অর্থ হচ্ছে সিংহাসন। তার মানে আমরা যেটা বুঝলাম যে বাবর এই ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লির সিংহাসন আরোহণ করলো বা গ্রহণ করলো। দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, মানে বলতেছে, বাবুর বলতেছে এই জয়টা আসলে তার জন্য ভ্যালুলেস। এখন তোমরা বলবে এত বড় একটা রাজ্য দখল করার পর জয়টা ভ্যালুলেস কেন? বলতেছে দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, যেটা আসলে কোনো জয়ের মধ্যেই পড়ে না। ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি, অর্থাৎ ভারত যাদের মানে জনগণের কথা বলতেছে। কাদের কথা বলতেছে বলতো? জনগণ। অর্থাৎ ভারত যাদের, জনগণেরই তো একটা দেশ হয়, তাই না? তো তাদেরই জিনিতে মানে কি? জিনিতে মানে ধরো মন জয় করতে, মন জয় করতে এখনো রয়েছে বাকি। অর্থাৎ একটা রাজা যদি তার রাজ্যের প্রজাদের মন জয়ই না করতে পারে, তাহলে সে কিসের রাজা? সে তো রাজা না, সে তো একটা শাসক। রাজার একটা কোয়ালিটির মধ্যে পড়ে শাসন করা। সামগ্রিকভাবে রাজার তো শাসনের কোয়ালিটি ছাড়াও তার ভিতরে কাইন্ডনেস থাকতে হবে, মহত্ব থাকতে হবে, মানুষের দুঃখ কষ্ট বুঝতে হবে। তো বলতেছে দেখো ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ। এই যে এই সংগ্রাম সিংহকেও কিন্তু হারায় দেয়। সংগ্রাম সিংহ কে ছিল? শুরুতে বাবরকে হেল্প করছিল, শুরুতে বাবরের পক্ষে ছিল, বুঝতে পারছো? কিন্তু পরবর্তীতে দেখলো যে বাবর তো অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, ওকে তো হারাতে হবে। তখন গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ। সংগ্রাম তখন গর্জিয়া উঠলো যে না, এটা আমরা মানবো না। জিনেছো মুসলমান, আচ্ছা ঠিক আছে তুমি জিতেছো, মানলাম তুমি জিতেছো, তুমি ফাইন, জিততেই পারো। জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, যে আমি তোমাকে জয়ী বলতে পারবো না, হ্যাঁ আমি তোমাকে সিংহাসন দিতে পারবো না যতদিন আমার প্রাণ আছে, যতদিন আমার প্রাণ আছে। ঠিক আছে, লেখাগুলা বা ভাষাগুলা কঠিন, তাই আমি ব্যাখ্যাগুলা পাশে লিখে দিচ্ছি। দেখো জয়ী বলিব না এ দেহে যতদিন আমার প্রাণ আছে। তো তোমাদের সংগ্রাম সিংহের কথা মনে আছে? এই যে মহারানা সংগ্রাম সিংহ, যে মেওয়ারের রাজা ছিল, যেটা রাজস্থানের একটা জায়গায়, সে হেরে যাবে একটু পরে। দেখো তখন সে বিরোধিতা করলো কার সাথে? সম্রাট বাবরের সাথে। এবং তার সাথে একটু পরে খানোয়া নামক একটা প্লেসে যুদ্ধ হবে। সেই যুদ্ধে 1527 সালে কিন্তু বাবর এই মহারানা সংগ্রাম সিংহকেও হারায় দেয়। দেখো আচ্ছা, বলতেছে লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। মানে কথাটার অর্থটা বোঝার চেষ্টা করো। বলতেছে লয়ে লুণ্ঠিত ধন, অর্থাৎ তুমি ধন সম্পদ নিয়ে ভেগে যাও। ধন সম্পদ, লুণ্ঠিত মানে কি বলতো? লুণ্ঠিত মানে চুরি। লুণ্ঠিত মানে কি? চুরি। হ্যাঁ, লুণ্ঠিত কথাটার অর্থ হচ্ছে চুরি। যে তুমি এই তোমার ধন সম্পত্তি যা পাইছো এই সাম্রাজ্য থেকে, এই ইব্রাহিম খাঁ লোদিকে হারিয়ে, এগুলা নিয়ে তুমি চলে যাও, তোমাকে আমি কিছু করব না। কিন্তু কি বলছে? দেশে ফিরে যাও, নতুবা মুঘল মানে কি? তাদের যেই বংশ মুঘল, রাজপুতে তুমি দান রণ করে দাও। রাজপুতে দাও তুমি রণ মানে কি? যুদ্ধ। না হয় তুমি আমার সাথে যুদ্ধ করো। বুঝতে পারছো তো? আবারও বলতেছি, দেখো জয়ী বলিব না এ দেহে রহিতে পান, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে জয়ী বলতে পারবো না যতক্ষণ আমি বেঁচে আছি। তাহলে কি করতে হবে? লয়ে লুণ্ঠিত ধন, যে তুমি যে ধন সম্পদ চুরি করছো বা কেড়ে নিছো এই ইব্রাহিম খাঁ লোদি থেকে, সেগুলা নাও, নিয়ে দেশে ফিরে যাও। নতুবা না হলে এই মুঘল তোমাদের বলছি রাজপুতে দাও রণ, যে আমাদের সাথে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে পারলে টিকে থাকো। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও মানে কি? এই যে সংগ্রাম
সংগ্রাম সিংহ। হ্যাঁ, এই সংগ্রাম সিংহ পতন হইল বীর বাবুরের করে। মানে বুঝতে পারছো যে সম্রাট বাবর তাকেও কি করছে, তাকেও হারিয়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে। তার মানে দেখো এখন পুরা ভারতবর্ষ যারা বাবুরের বিপক্ষে ছিল সবাইকে হারায় দিল। বুঝতে পারছো? তার মানে বাবুর এখন আরো পাওয়ারফুল হয়ে গেল। এবার বলতেছে কি দেখো, এই বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে। দৈব মানে দেবতা, দৈব মানে কি দেবতা, দেবতা। আর বলে মানে কি জানো, শক্তিতে, শক্তিতে। আমরা বলি না শরীরে একটু বল নাই, মানে শক্তি নাই। বলতেছে এই বিজয় তার স্বপ্ন অতীত। স্বপ্ন অতীত মানে যেটা স্বপ্নেও ভাবেনি। মানে সংগ্রাম সিংহকে যে সে হারায় দিবে এটা সে কখনোই ভাবেনি। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি যে এই জয় ছিল একটা বড় জয়, কারণ সে স্বপ্নেও ভাবেনি, সে স্বপ্নেও ভাবেনি। ক্লিয়ার না? তার মানে এবার কিন্তু সারা ভারত তার দখলে হয়ে গেল। এবার তোমাদের গল্পটা বুঝতে ইজি হবে। আরেকটা জিনিস মনে রেখো, ইব্রাহিম খাঁ লোদিকে মানে দিল্লিতে আক্রমণ করার মতো সাহস কিন্তু অনেকেই দেখায় নাই। বাবর কেমনে দেখাইছে জানো? বাবর অনেক আধুনিক ছিল, একটু আপডেটেড ছিল, যুগের সাথে তাল মিলিয়ে সে চলতে পারত। ইব্রাহিম খাঁ লোদির অনেক সৈনিক ছিল, তারপরও বাবর কিছু সংখ্যক সৈনিক নিয়ে আধুনিক রণকৌশলে মানে যুদ্ধ কৌশলে, তাদের কাছে কামান ছিল ওই টাইমে, হারাই ফেলছিল ইব্রাহিম খাঁ লোদিকে, এত বড় সাম্রাজ্যকে। বুঝতে পারছো? পরে সংগ্রাম সিংহকেও হারাই দিল। এখন টোটাল ভারতবর্ষের কন্ট্রোল আস্তে আস্তে বাবরের হাতে যেতে শুরু করলো। বলতেছে কি দেখো, সারা উত্তর ভারত আসিল বীরের করতলে, হাতের তালুতে। করতল মানে কি? করতল মানে হচ্ছে হাতের তালু, হাতের তালু। দেখো তার মানে উত্তর ভারতটা, ভারতের উত্তর দিকটা এখন চলে গেল হচ্ছে বাবরের দখলে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত। কবরে শায়িত মানে কি? সে কবরে ঢুকে গেছে বা মারা গেছে। কি হয়েছে? মারা গেছে, মারা গেছে। কে? এই দৌলত। দৌলত কে? দৌলত লোদি। তার পুরা নাম কি? দৌলত লোদি। কৃতঘ্ন কথাটার অর্থ কি জানো? কৃতঘ্ন কথাটার অর্থ হচ্ছে উপকারীর অপকার করে যে। কৃতঘ্ন পাশে একটু লিখে রাখো, কৃতঘ্ন ইজ ইকুয়াল টু উপকারীর, উপকারীর অপকার মানে উপকার নিয়ে আরেকটা মানুষের ক্ষতি করবা, অপকার করে যে। ওকে, এখন দৌলত কার অপকার করছিল? দেখো যখন ইব্রাহিম খাঁ লোদির তোমার হচ্ছে সাম্রাজ্য চলছিল, তখন তার অধীনেই কিন্তু এই দৌলত লোদি খাঁ ছিল, যে পাঞ্জাবের গভর্নর ছিল। ইব্রাহিম লোদি থেকে কিন্তু সে অনেক হেল্প পাইছে একটা সময়, বাট সেই কিন্তু বাবরকে বলছিল আসো আক্রমণ করো এবং ইব্রাহিম লোদিকে ফেলে দাও গদি থেকে। বুঝতে পারছো? এই কারণে বলতেছে যে কবরে শায়িত কৃতঘ্ন, শায়িত মানে শুয়ে থাকা, কৃতঘ্ন দৌলত, যে তাকেও মেরে ফেলা হলো। বাবরের আর নাই কোনো প্রতিরোধ, মানে কি আর কোনো প্রতিপক্ষ নাই। বাবর এবার জিতে গেছে, আলটিমেট কিং হয়ে গেছে। হ্যাঁ, জিতে গেছে। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে ঝাঁকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মানে কি বলছে দেখো তো, দস্যু মানে কি? দস্যু কথাটার অর্থ ডাকাত। ওকে, ডাকাতের মতো তুষ্ট, তুষ্ট মানে সন্তুষ্ট, সন্তুষ্ট। ওকে, সন্তুষ্ট হয়ে লুণ্ঠিত, লুণ্ঠিত মানে কি? এই যে সে যে পাওয়া সম্পত্তিগুলো আছে না, তার সম্পদ, এই পাওয়া সম্পদগুলা মানে যুদ্ধের মাধ্যমে অর্জিত কেড়ে নেওয়া সম্পদগুলা নিয়ে এখন সে কিন্তু তুষ্ট না। তুষ্ট না মানে কি বলতো? তুষ্ট না মানে হচ্ছে মানে সন্তুষ্ট হয়নি, স্যাটিসফাইড না, যে আমার সম্পদ আমার সিংহাসন থাকলেই সব হবে, ব্যাপারটা এরকম না। এবার তার কাইন্ডনেস আস্তে আস্তে সামনে আসবে আমাদের। এতক্ষণ তো দেখলাম মারামারির কাহিনী। তো আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নেই, তারপর আবার শুরু করতেছি। ওকে, আজানের আগে আমরা এই পর্যন্ত পড়ছিলাম যে বাবর ডাকাতের মতো সন্তুষ্ট হতে পারে না ধন সম্পত্তির মাধ্যমে, ঝাঁকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। তার মাথায় একটা জিনিস জোকের মতো বসছে, সে জিনিসটা কি দেখো, সে এখন কি করতে চায় আসলে। বলতেছে মাটির দখলই মাটি জয় নয় বুঝেছো বীর। যে মাটির দখল মানে কি? যে জায়গা দখল করলেই যে বীর হওয়া যায় ব্যাপারটা এমন না। হ্যাঁ, জায়গা দখলের মাধ্যমে রাজা হওয়া যায় ব্যাপারটা তা না। বিজিতের হৃদি
দখল করিবে এখন করেছে স্থির। বিজিতের হৃদি মানে কি বলতো, যে এখন জনগণের হৃদয় দখল করিবে, এটা সে এখন স্থির করছে। স্থির করা মানে হচ্ছে সে এখন এটা টার্গেট করেছে, টার্গেট করেছে। ব্যাপারটা ইজিলি বোঝার চেষ্টা করো, যে এখন সে চায় তার প্রজাদের মন জয় করতে, বুঝতে পারছো তো? এবার বলতেছে দেখো, প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন। রঞ্জন মানে খুশি, মনোরঞ্জন মানে কি, মনের খুশি, তাই না? তাহলে প্রজারঞ্জন মানে কি, প্রজাদের খুশিতে এখন বাবর মন দিছে। এখন চাচ্ছে যে প্রজাদের কিভাবে নিজের করে নেওয়া যায়। হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। হিন্দুর হৃদি বলতে বুঝাইছে কি জানো, এখন হিন্দু জাতি না, আসলে হিন্দুস্থান মানে এই ইন্ডিয়া, এই ভারতবর্ষ, ভারত, এই পুরা ভারতটা। হ্যাঁ, হৃদি মানে কি বলতো, হৃদয় বা মন। ওকে, মন জিনিবার লাগি মানে জিতার জন্য, জয় করার জন্য এখন সুশাসন করতেছে। ধরিয়া ছদ্মবেশ। ছদ্মবেশ মানে কি বলতো, রূপ চেঞ্জ করে। হ্যাঁ, রূপ চেঞ্জ তো না, আসলে রূপ ঢেকে, মানে তোমরা ইন্টার না 9-10 যখন উঠবা, উমর ফারুক নামে একটা রচনা আছে। উমর ফারুক রচনায় আমরা দেখি যে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যাকে বলা হয়, সেও কিন্তু এই রাতে তার প্রজাদের দেখতে বা দেখভাল করার উদ্দেশ্যে ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, দেখতো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, যে আসলে মানুষেরা সুখে আছে না দুঃখে আছে। এমন এক দুঃখিনী মাতার ঘটনাও কিন্তু আমরা পাই তার লাইফস্টাইল থেকে বা লাইফ কাহিনী থেকে। সেটা কি, যে এক দুঃখিনী মাতার বাচ্চারা খুব কান্নাকাটি করতেছিল বাসায় খাওয়ার নাই দেখে। তো মা কি করলো, মা খালি পাতিল চুলায় নাড়তেছে, বাচ্চারা মনে করতেছে যে রান্না তো হচ্ছেই, মা তো আমাদেরকে খাবার দিবে। তো কানতে কানতে বাচ্চারা ঘুমায় যায়। এটা দেখার পর উমর ফারুক, যে মুসলিম জাহানের একজন রাজা বলতে পারো, তাকে খলিফা বলতে পারো, সে খুবই ব্যথিত হয় এবং বাইতুল মাল থেকে তার জন্য ঘি, আটা, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে সে নিজেই সেই দুঃখিনী মায়ের আঙিনাতে যায়। তো এই সম্রাট বাবর কি করতেছে, সম্রাট বাবরের টার্গেট হচ্ছে এখন তার প্রজাদের মন জয় করবে কিভাবে। ঘুরি ঘুরি পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ কোথায় ক্লেশ। ক্লেশ মানে হতাশা। সে এখন নিজেই যাচাই করতে চাইতেছে যে আমার প্রজারা দুঃখ কোথায় পাইতেছে, কষ্ট কোথায় পাইতেছে, আমি কি সেটা প্রশমিত করতে পারবো। বুঝা গেছে না জিনিসটা? এবার দেখো, এক চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, হ্যাঁ কি হয়েছে, করিতেছে আজি বাবুরের সন্ধান। শত্রুতা, 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 কারণ সে মেনে নিতে পারেনি বাবরের শাসনটা, এর জন্য চিত্তর, এটাও একটা জায়গা। তো সে হচ্ছে বাবরকে খুঁজতেছে, পেলেই মেরে ফেলবে, ঠিক আছে, এমন একজন। কুর্তার তলে, কুর্তা মানে কি বলতো, কুর্তা মানে হচ্ছে জামা। কুর্তা মানে কি, কুর্তা মানে জামা। জামার তলে, তলে মানে ভিতরে, ভিতরে, ভিতরে। কৃপান, কৃপান মানে কি, কৃপান মানে অস্ত্র, অস্ত্র, হ্যাঁ, বা এটা হচ্ছে তলোয়ার টাইপ একটা অস্ত্র, খঞ্জর। লুকায়া ঘুরেছে সে পথে পথে, সে পথে পথে ঘুরতেছে, যদি আমি বাবরকে পাই তাহলে আমি একদম দিয়ে দিব। দেখা যদি পাই আজই কোনো মতে লইবে তাহার প্রাণ। দেখা মাত্রই বাবরকে মেরে ফেলবে। শনিতে তাহার খালিত করিবে চিত্তরের অপমান। আচ্ছা, শনিতে মানে কি জানো, রক্তে, রক্তের মাধ্যমে, রক্তে তাহার খালিত, খালিত মানে দূর করা বা শুদ্ধ করবে, শুদ্ধ করা। হ্যাঁ, চিত্তরের অপমান, যে আমি তাকে মেরে, সে যে চিত্তরের শাসনটাও নিয়ে নিছে, আমি চিত্তরের অপমানটাকে দূর করব এই বাবরকে হত্যা করার মাধ্যমে। দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিতেছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। মানে এই চৌহান, রণবীর চৌহান লক্ষ্য করতেছে কখন কে আসে না যায়, তার ভিতরে যদি বাবরকে পেয়ে যায় মেরে ফেলবো। হেনকালে মানে এই সময় বা ওই সময়, হ্যাঁ এই সময়, ঠিক ওই সময় এক মত্ত, মত্ত মানে হচ্ছে পাগল, মত্ত মানে কি পাগল, হস্তি মানে কি, হস্তি মানে তো হাতি, ছুটিল পথের পারে, পথের পরে, মানে একটা পাগল হাতি দৌড়াদৌড়ি শুরু করলো। পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, মানে কি ভয়ে,
যে সবাই দূরে দূরে পালায় গেল। স্বাভাবিক, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার থেকে পালানো তো ভালো। সকলেই গেল সরে, সবাই সরে গেল, হ্যাঁ দূরে, সবাই সরে গেল কোথায়? দূরে গেল, পালালো। কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ে। এখন শিশুটা হাতির আক্রমণে যদি শিকার হয় তাহলে তো মারা যাবে। হাতির পায়ের চাপে গেল গেল বলিয়া হাই হাই করিয়া পথিকেরা ভয় কাঁপে। ওই যে পথিকেরা বলে আয় হাই রে, বাচ্চাটার কি হবে, বাচ্চাটা তো এবার শেষ হয়ে যাবে। সবাই দাঁড়ায় বলতেছে, কেউ বাঁচাইতে আসতেছে না। কুরাইয়া আনো রে, সকলেই বলে, অথচ কেউ আগাই না সাহস করে। বলে বাঁচাও, তোমরা ওকে বাঁচাও, হেল্প হেল্প হেল্প, এরকম বলা শুরু করলো। ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু বাঁচাতে গেল না। সহসা মানে হঠাৎ, হঠাৎ এক বিদেশি পুরুষ, বিদেশি মানে কি জানো, যে অন্য জায়গা থেকে আসছে, বলতে পারো আগন্তুক বা বহিরাগত। হ্যাঁ, বিদেশি বলতে বহিরাগত, এটা কিন্তু সম্রাট বাবর। সম্রাট বাবর তো বাইরে থেকে আসছে না। বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, বাবর নিজেই চলে গেছে, কেউ তো তাকে বুঝতে পারেনি প্রথমে। এই করো কি, করো কি বলিয়া জনতা চিৎকার করে উঠে। তখন কেউ বাঁচাইতেও আসলো না, কিন্তু বাবর যখন বাঁচাইতে গেল তখন সবাই বলা শুরু করলো, এই কি করতেছো, কি করতেছো, মরে যাবা তো। করিসুরের ঘর্ষণ দেহে সহি। করিসুরের মানে কি বলতো? করিসুরের কথাটার অর্থ হচ্ছে হাতির সুরের। কিসের? হাতির, হাতির সুর। হাতির সুর নামক একটা কবিতা শামসুর রহমান লিখছিল স্বৈরাচারী আইয়ুব খানকে উদ্দেশ্য করে, ব্যঙ্গ করে, সেই 1958 সালের দিকে। এটা আমরা পড়ছিলাম আর কি, তো তোমাদেরকে বলে রাখলাম। দেখো, হাতির সুরের ঘর্ষণ, ঘর্ষণ মানে কি বাড়ি বা ঘষা। দেহে সহি, সহি মানে সহ্য করে, সহ্য করে মানে পাগল হাতির সাথে তো তার ফাইট করে বাচ্চাটাকে বাঁচাইতে হবে, তো হাতি তো তার সুর তুলে ধুমধাম ধরো তাকে মারছে। পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি, বহি মানে কি? বক্ষে মানে বুকে, বুকে করে বহন, বুকে বহন করে, বুকে বহন করে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, তখন সব ভিড় জমে গেল, বাঁচাইছে না। বলিয়া উঠিল একজন, আরে এ তো মেথরের ছেলে। দেখো, তখনকার মানুষের একটা মেন্টালিটি ছিল যে নিচু জাতের ছেলে, হ্যাঁ নিচু জাতের ছেলে। বলতেছে এ তো নিচু জাতের ছেলে, ওকে বাঁচাইলা কেন, আবার ওকে ধরছো, টাচ করছো, ইস ছি 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 ছি। এরকম রচনা তোমরা পাবা হচ্ছে 9, 10 উঠলে অভাগী স্বর্গ, এবং ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা বিলাসী রচনাতে পড়লে বুঝতে পারবা যে নিচু জাতের কেউ যদি ভাত রান্না করে, সেই ভাত যদি উঁচু জাতের কেউ খায়, এটাকে বলা হয় অন্নপাপ। এই অন্নপাপের ঘটনাটা বিলাসী রচনায় মৃত্যুঞ্জয় এবং বিলাসীর যে লাভ স্টোরিটা হয়, লাভ অ্যাঙ্গেলটা হয়, সেখান থেকে আমরা জানতে পারি। পরবর্তীতে এই ভাত খাওয়ার দোষে মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে গ্রামান্তর করা লাগে, অর্থাৎ তাকে মেরে, মৃত্যুঞ্জয়কে মেরে না, বিলাসীকে মেরে গ্রাম থেকে বের করে পর্যন্ত দেয়। দেখো, বলিয়া উঠিল একজন, আরে এটা তো মেথরের ছেলে, এটা তো নিচু জাতের ছেলে, ইস ছি 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 ছি, তুমি কি করলা, ওকে ধরলা কেন? ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। বেয়াকুফ মানে কি? তুমি বোকা, যে এর জন্য এত বড় রিস্ক তুমি নিলা। খুদার দয়ায় পেয়েছো নিজের জান, যে আল্লাহ তোমাকে বাঁচাই দিছে। খোদা, এই খুদা মানে হচ্ছে খোদা। খোদা শব্দটা একটা ফার্সি শব্দ, আল্লাহ শব্দটা একটা আরবি শব্দ, স্রষ্টা এই শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। তাহলে বলতেছে খোদার দয়ায়, হ্যাঁ খোদার দয়ায় তুমি পেয়েছো, নিজের জানটা বাঁচাতে পেরেছো। ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান, যে তুমি এখন গোসল করে ফেলো, ছি তুমি এখন নাপাক হয়ে গেছো। মানে ওই টাইপে মানুষের মেন্টালিটি এত খারাপ ছিল। শিশুর জননী ছেলে পেয়ে ফিরে বুকে বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। মানে শিশুর জননী, জননী মানে হচ্ছে মা, তার ছেলেকে ফিরে পেয়ে সে বুকে করে কোলে করে বাচ্চাটাকে চুমু খাইতেছে। ঠিক আছে, এটা নর্মাল একটা সিনারিও মা এবং ছেলের মধ্যে। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে। বলতেছে এই বিদেশি পুরুষটা কি? এই বিদেশি পুরুষটাই তো বাবর, এটাই তার মহত্ব। রাজপুত বীর, এই রাজপুত বীর তার নাম কি? চৌহান। এই চৌহান এবার নিকটে আসলো, এসে চিনতে পারছে এই যে বাদশা স্বয়ং বাবর পর্যটকের বেশে, যে একটা গেস্ট বা ঘুরতে আসে না এরকম, এর বেশে বাবর, এটা তো বাবর ছিল। কারণ এই যে ছদ্মবেশ নিছে না, রূপটা পরিবর্তন করছে না, এখন রূপ পরিবর্তন করার পর তাকে আর চেনা যাচ্ছে না, তাকে বিদেশি মনে হচ্ছিল। ঠিক আছে, এবার দেখো, ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ পথে পথে করিতেছি আমি সন্ধান। হরিতে মানে কি? হরণ করা। হরণ করা মানে কি? কেড়ে নেওয়া, যে এর প্রাণ কেড়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই লোকটাকে মারার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তার খুব
আফসোস হইলো, একটা গিল্ট ফিল হইলো তার মনে। হ্যাঁ, তার মনে একটা গিল্ট ফিল হইলো যে এত মহৎ একটা কাইন্ড একটা মানুষকে মারতে আমি পথে পথে করতেছিলাম, যে মানুষটা আমরা যাদেরকে নিচু জাত বলতেছি সেই নিচু জাতের সন্তানকেও সে ফেলে দিল না, বরঞ্চ তার জীবনের জানের ঝুঁকি নিয়ে সে বাচ্চাটাকে বাঁচাইলো। এবার দেখো বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে পড়ছে, মানে একদম নিচু হয়ে বাবুরের পায়ে পড়লো, নিচু হয়ে মাফ চাইতেছে আর কি, হয়ে কহিল সপিয়া মানে সমর্পণ করা, নিজেকে দান করা, সমর্পণ করা। হ্যাঁ, সমর্পণ করে গুপ্ত কৃপান মানে অস্ত্র, হ্যাঁ, বা সেই খঞ্জর অথবা তলোয়ার বাবুরের করপুটে, যে হাতের তালুতে বা নিচে দিয়ে বলতেছে আমাকে মাফ করে দেন। জাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখিলাম ভারতের রাজপদ মানে পদবিটা আর কি, হ্যাঁ, বা ডেজিগনেশন যেটাকে বলে, বা রাজার পদ। ওকে, রাজার যেই পদটা, হ্যাঁ, সাজে আপনারই, যে এটা একমাত্র আপনাকেই মানায়, কারণ আপনার ভিতরে সেই কোয়ালিটিটা আছে, অন্য কাউকে এই পদটা মানায় না। বীর ভোগ্যা এ বসুধা মানে কি? বসুধা মানে হচ্ছে পৃথিবী। এটা বিভীষণের প্রতি মেঘনাদ যখন পড়বা তখনও পাবা, ইন্টারমিডিয়েটে উঠলে এই শব্দটা। বীর ভোগ্যা এ বসুধা, এই কথা সবাই বলে, ভারত ভূমির যোগ্য পালক যেবা তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কথাটার অর্থ কি? বীর ভোগ্যা মানে কি? ভোগকারী, যে এই জন্মভূমিটা একটা বীরকে ভোগ করছে মানে কি? এই জন্মভূমিটা আসলে কৃতজ্ঞ তোমার মতো একজন সন্তান পেয়ে। ভারত ভূমির যোগ্য পালক যে ভারত ভূমিকে পালন করতে পারে সে হলো তুমি। তাহারে ছাড়িয়া এই ভূমি অন্য কাহারে করিবে সেবা, যে এমন রাজা থাকতে আমি কেন বাইরের কাউকে সেবা করব? তুমিই পারফেক্ট রাজা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘর, বলতেছে কেটেছে, দূর হইছে। কেটেছে মানে কি? দূর হয়েছে প্রতিহিংসা মানে তো রিভেঞ্জ, আমরা জানি রিভেঞ্জ বা বদলা। অন্ধ মোহের ঘর, যে আমি অন্ধ একটা মোহের ভিতরে ছিলাম, একটা অনুরাগের ভিতরে ছিলাম যে আমি এই লোকটাকে মারবো। সপিনু মানে কি? আমার জীবনটা আমি দান করলাম তোমাকে, এখন দ্বন্দ্ববিধান মোর, যে আমায় শাস্তি দাও, তুমি যেই দ্বন্দ্ব আমাকে দিবা আমি সেটা মাথা পেতে নিব। রাজপথ হতে উঠাইয়া যুবকটিরে কহিল বাবুর ধীরে, উঠো। বলল বড়ই কঠিন জীবন দেওয়া, যে কাউকে জীবন দেওয়া অর্থাৎ কারোর জীবন বাঁচানো, এটা জীবন নেওয়ার থেকে কঠিন, অর্থাৎ হত্যা করার থেকে কাউকে জীবন দান করা, কাউকে সুস্থ করে তোলা, এটা অনেক কঠিন কাজ। জানো না কি ভাই? সেটা কি তুমি জানো না? ধন্য হলাম আজিকে তোমাকে পেয়ে, যে তুমি আমাকে জীবন দান করলা না? তুমি তো মেরে ফেলতে পারতা আমাকে, বাট তুমি তো আমাকে মারলা না, তার মানে আমাকে জীবন দান করলা। এটা কি তুমি জানতা না? ধন্য হলাম আজকে তোমাকে পেয়ে, আমি ধন্য, তোমাকে পেয়েও ধন্য। আজ হতে মোর শরীর রক্ষী হও, যে তুমি আমার বডিগার্ড হও। হ্যাঁ, প্রাণ রক্ষক হইলে আমার প্রাণের ঘাতক নও, যে তুমি যদি আমার দেহরক্ষী হও তাহলে তো তুমি আমার ঘাতক। কথাটার অর্থ কি? ঘাতক কথাটার অর্থ হচ্ছে খুনি নও। এই ছিল বাবরের মহত্ব, যে দেখো তার শত্রুকেও সে আপন করে নিল, একটা নিচু জাতের ছেলেকেও সে বাঁচালো নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে। এই ছিল সম্রাট বাবরের মহত্ব। এই রচনাটাই ভাষা অনেক কঠিন ছিল, আমি চেষ্টা করছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তোমাদেরকে বোঝানোর। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। তোমরা একটু কমেন্টে জানাবা নেক্সটে তোমাদের কোন টপিকটার প্রয়োজন। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য রেকর্ড করে আপলোড দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।